Anyway, so we have started discussing about the environment. যে আমাদের বিজনেসের জন্য এনভায়রনমেন্ট বা অর্গানাইজেশনের জন্য এনভায়রনমেন্ট এত কেন ইম্পর্টেন্ট, why there are so many emphasis on the environmental factors. So we have started and we have seen that there are two kinds of environment that affect my organization. One is external environment and another one is internal environment. External environment again is categorized into টু কম্পোনেন্টস, তাই না? আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে আপনার জেনারেল এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ টাস্ক এনভায়রনমেন্ট, রাইট? আচ্ছা, সো এইটাই আমরা বলেছিলাম যে দিস ইজ মাই টাস্ক এনভায়রনমেন্ট অ্যান্ড দিস ইজ ইন জেনারেল। এটা জেনারেল বলা হয় বিকজ এখানে কী আছে, আপনার ইকোনমিক ডাইমেনশন আছে, দেন পলিটিক্যাল, লিগাল, তারপর হচ্ছে আপনার টেকনোলজিক্যাল, ইন্টারন্যাশনাল ডাইমেনশন আছে। এই ডাইমেনশনগুলো কি, যদি ইফ আই কনসিডার অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল ডাইমেনশন, হাউ ইট ইজ গোয়িং টু এফেক্ট ইউর বিজনেস। যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রেড করে থাকেন, ইন্টারন্যাশনাল ট্রেডিং থাকে, আমার এক্সপোর্ট থাকে, ইম্পোর্ট থাকে, দ্যাট মিনস দ্য এক্সপোর্ট করতে গেলে ওই কান্ট্রিতে আমি যখন কোনো কিছু এক্সপোর্ট করতে যাব, দ্যাট ডিউটি উইল বি অ্যাপ্লাই টু মাই প্রোডাক্টস। সো আমি যে প্রোডাক্টটা এখানে 2 টাকায় বিক্রি করতেছি, নট নেসেসারিলি আমি যে এইটা অন্য ইন্টারন্যাশনাল মার্কেট 2 টাকায় বিক্রি করতে পারবো, বাট নমনও না যে আমি এটাকে আবার ওখানে গিয়ে আমি 200 টাকায় বিক্রি করতে পারবো, বিকজ দেয়ার আর সার্টেন ব্যারিয়ার্স ফর দ্যাট। এই জন্য দেখবেন যে নাফটা, ওটা দ্বারা কিন্তু অনেক কিছুই ব্যারিয়ার দেওয়া আছে, যে আপনি চাইলেই কিন্তু ওখানে গিয়ে আপনি 200% প্রফিট করতে পারবেন না। there are certain restrictions. সো এইটাকে বলে আমি যখন অন্যান্য জায়গায় ট্রেড করতে যাই, সো দ্যাট ইজ কল দ্যাট ট্যারিফ বলা হয়, তাই না? একটা ট্যারিফ থাকে, সামটাইমস দেয়ার আর সাম কোটাস। কোটা মানে কি, কোটা থাকে, তারপর হচ্ছে আপনার এমবার্গো থাকে। সো এর মানে কি, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পোর্শন ইউ রেস্ট্রিক্টেড টু এক্সপোর্ট, এই পরিমাণ অ্যামাউন্ট আপনি এক্সপোর্ট করতে পারবেন, এর বেশি না। এইটাই এমবার্গো দেওয়া। বিকজ তাহলে কী হবে দেখেন, ধরেন আমি এই মার্কেটটা খুব মানে ইফিশিয়েন্টলি প্রডিউস করতে পারি, ইটস ভেরি লো কস্ট বিকজ এশিয়ান কান্ট্রি, সো আই ক্যান ইফিশিয়েন্টলি প্রডিউস বিকজ আমার কাছে লেবার চিপ, আমি র ম্যাটেরিয়ালস নিচ্ছি চায়না থেকে। সো ইফ ইউ আর গোয়িং টু এক্সপোর্ট দিস ইন ইউএসএ, ধরেন আপনি ইউএসএতে এক্সপোর্ট করতে গেলে, এক্সপোর্ট করছেন, সো ইউএসএতে যদি আপনি এক্সপোর্ট করা শুরু করেন, সো আপনার তো লো কস্ট, সো আপনি তো ওর মার্কেটে যেটা চলছে তার চেয়ে আপনি লো কস্টে দিতে পারবেন, ফাইন, দিচ্ছে না, সো দে আর অ্যালাউইং ইউ টু ডু ইট। বাট হোয়াট হ্যাপেন্স, আপনি যদি বাল্ক পরিমাণে ওদের কাছে এক্সপোর্ট করেন, ওর যে ডোমেস্টিক কোম্পানিগুলো আছে তার কী অবস্থা হবে, তাদের কিন্তু আপনার সেল কমে যেতে পারে। সো এই জন্য কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে, এমবার্গো থাকে, কোটা থাকে, যে এই পরিমাণের বেশি আপনি এক্সপোর্ট করতে পারবেন না এই কান্ট্রিতে, ঠিক আছে? সো দ্যাটস হাউ দিস ইন্টারন্যাশনাল ডাইমেনশন ইজ এফেক্টিং ইউর বিজনেস, ওকে? তো আর পলিটিক্যাল ডাইমেনশন, পলিটিক্যাল লিগাল ডাইমেনশন আপনি তো বুঝছেন যে আমাদের বাংলাদেশে যখন আমি কোনো কিছু বিজনেস করতে যাই, সো দেয়ার ইজ এ ট্যাক্স ব্র্যাকেট অফ 40% ইন কেস অফ কোম্পানি। কোম্পানির ক্ষেত্রে 40% ট্যাক্স ব্র্যাকেট আছে, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। আর আপনার যে সোল প্রোপাইটার হয়, দ্যাট মিনস দেয়ার আর সাম রিল্যাক্সেশনস ফর দ্যাট। এখন কথা হচ্ছে, আপনি যখন ট্রেড লাইসেন্স নেবেন, দ্যাট মিনস সো তখন কিন্তু আপনার একটা ল ইম্পোজড হচ্ছে আপনার উপরে, রাইট? সো এইটা দ্বারা আপনি বাউন্ডারি। সো দেখা গেল যে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে অর ফিসকাল ইয়ারে আমাদের গভর্নমেন্ট একটা রিভিশন দিল, যে ট্যাক্স বাড়িয়ে দিল 5%। সো দ্যাট মিনস ইউ আর গোয়িং টু বি এফেক্টেড বাই দিস লিগাল এনভায়রনমেন্ট। আচ্ছা, অর লিগাল ডাইমেনশন, সোশিও কালচারাল ডাইমেনশন, এটা হচ্ছে অনেকটা রিলেটেড টু আওয়ার সোশ্যাল ক্লাসেস। সো ধরেন মার্কার প্রডিউস করছে, কোন ক্লাসের মানুষ এটা বেশি কিনছে, অর ফর এক্সাম্পল দিস ইজ এ পেন। সো পেন কারা কিনছে, কাদের পেন দরকার, তাই না? স্টুডেন্টের মেইনলি দরকার, আমাদের যে দরকার না তা না, তাই না? সো এডুকেশনাল ইনস্টিটিউট আমরা বলতে পারি যে এডুকেশনাল ইনস্টিটিউশন যারা কানেক্টেড, দে ইউজ দিস পেন মোর অফেন দ্যান দ্য আদার পিপল। সো ফর এক্সাম্পল, যে আপনারা যারা স্টুডেন্টদেরকে টার্গেট করছেন, ওই যে ইকোনমিতে একটা ডাউনটাউন চলছে, তাই না? ইকোনমিক ক্রাইসিসে ভুগছে, সো আমাদের কি পারচেজিং পাওয়ার কমে গেছে, তার মানে কি আপনার প্রোডাক্টের সেল কম হবে, তাই না? বিকজ আমি এটা কিনতে পারছি না। অর আপনি যদি ফর এক্সাম্পল দেখেন যে আমাদের যদি নর্মাল আমাদের রেগুলার যে জিনিসপত্রগুলো দরকার হয়, তাই না, গ্রোসারি যেগুলো দরকার, আমাদের চালের প্রাইস বেড়ে গেছে, তার মানে কি আমাদের চালের প্রাইস যদি বেড়ে যায় এবং আমার পারচেজিং পাওয়ারও যদি কমে যায়, তার মানে হচ্ছে আপনার চাল বিক্রি কম হবে। সো আমাদের সাবস্টিটিউট প্রোডাক্ট দরকার হবে। যেমন অনেক সময় বলা হয় না যে চাল যেহেতু আমরা কিনতে না পারছি, সো আলু দিয়ে ওয়াই ডোন্ট উই সাবস্টিটিউট দ্যাট। সো ইন দ্যাট কেস ইউ আর অলসো বি পিনালাইজড ফর দ্যাট, ইউর বিজনেস উইল বি পিনালাইজড ফর দ্যাট, বিকজ আপনার যখন পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, তার মানে কি সব কিছুর পারচেজিং পাওয়ারে কমে যাচ্ছে, ইভেন ইফ ইট ইজ ফর দ্য নেসেসিটি গুডস যেগুলো আছে আমাদের, যেগুলো আমাদের লাগবে, নিত্য প্রয়োজনীয়, সেজন্যও কিন্তু আমাদের পারচেজিং পাওয়ার কমে গেছে। সো আপনাদের বিজনেসটা যে রিলেটেড হোক না কেন, ইট উইল বি অ্যাফেক্টেড বাই তারপরে সোশিও কালচারাল ডাইমেনশনের দ্বারা, ওকে? আচ্ছা, ওয়েল, সো দিস ইজ দ্য জেনারেল এনভায়রনমেন্ট। সো দিস ইজ এগেইন দ্য টাস্ক এনভায়রনমেন্ট, রাইট? আচ্ছা, সো anyway,
টাস্ক এনভায়রনমেন্ট। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে আপনার সাপ্লায়ার, তার মানে আপনার বিজনেস ইজ অ্যাফেক্টেড বাই সাপ্লায়ার। ফর এক্সাম্পল, আমি যখন এই যে ধরেন মার্কার কথাই বারবার এক্সাম্পল দিচ্ছি, সো মার্কার প্রডিউস করার ক্ষেত্রে ধরেন আমি হচ্ছি মার্কেটে কয়টা কোম্পানি আছে বলতে পারেন যে মার্কার প্রডিউস করে? 5 to 10 on an average 5 to 10 companies are producing marker. আচ্ছা, এখন ফর এক্সাম্পল তারা তো কোনো না কোনো সাপ্লায়ারের কাছ থেকে আমার মার্কারটা কিনতে হয়, তাই না? কিনে তারপরে বিক্রি করে, এটা তো প্রডিউস করা খুব টাফ হয়ে যায়। ওর যদি আমি প্রডিউসের কথাও বলি তাহলে তো আমার কী দরকার? র ম্যাটেরিয়ালস দরকার, কালিটা দরকার, তারপরে হচ্ছে এই আমার যেটার মধ্যে আমি এই যে পটটা দরকার, তাই না? মার্কারের হোল্ডারটা দরকার, সব কিছুই দরকার। সো বক্সটা দরকার। সো ইন দ্যাট কেস আমার তো এটারও সাপ্লাইয়ের দরকার, যে আমি সব কিছু সাপ্লাই করে আমি দেন আমি অ্যাসেম্বল করতেছি, ফাইন, দেন আমি মার্কেটাইজ করছি, ফাইন। এখন কথা হচ্ছে ধরেন আমার এইগুলোর যে সাপ্লায়ার আছে 100 জন, সাপ্লায়ার আছে 100 জন, তার মানে কি যে আমি একজন সাপ্লায়ারের কাছে আমি যে চিপেস্ট আই উইল গো টু হিম, যে আমাকে চিপ রেটে সব কিছু দিতে পারবে। সো এখানে কিন্তু সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার ইজ ভেরি লেস। ওদের কিন্তু তেমন, বিকজ 100টা কোম্পানি আছে, সো আমি একজনের কাছে যাবো না, দুজনের কাছে যাবো না, 50 জনের কাছে আরও অ্যাভেলেবেল আছে, তাই না? সো ওর পারচেজিং মানে আপনার বার্গেনিং পাওয়ার কম, তার মানে কি আমি লো কস্টে পাচ্ছি। বাট ইম্যাজিন দেয়ার আর 2 সাপ্লায়ার্স ইন দ্য মার্কেট এবং আপনার কোম্পানি হচ্ছে 10টা। সো 10টা কোম্পানি ওর কাছ থেকে কিনছে, তার মানে ওর বার্গেনিং পাওয়ার ইজ ভেরি হাই। ও যে প্রাইসে চার্জ করবে ইউ আর বাউন্ড টু পে। ওকে, সো দ্যাটস হাউ ইট ইজ বিং অ্যাফেক্টেড। সো আপনি যদি বেশি টাকা দিয়ে যদি র মেটেরিয়ালস কিনেন, দ্যাট মিনস ইউ উইল হ্যাভ টু চার্জ মোর ফর দিস প্রোডাক্ট টু দ্য কাস্টমার্স। And if you at low cost purchase at low cost, that means you can charge less for your product. So that's how you can make your product competitive to the market. আচ্ছা, একটা দেখেন স্ট্র্যাটেজিক পার্টনার সম্পর্কে কি বলেছিলাম, যে এটা হচ্ছে দুটা কোম্পানি যখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের আওতায় আসে, যে যেমন ধরুন আমি সিনেপ্লেক্সের কথা বলেছিলাম। সো যেখানে সিনেপ্লেক্সের একটা ব্রাঞ্চ আছে, ইফ দেয়ার ইজ এ কেএফসি ওভার দেয়ার, যে ওদের সাথে কেএফসির সাথে যদি একটা চুক্তি হয় যে ঠিক আছে আমার সিনেপ্লেক্সটা যেখানেই আছে দেয়ার উইল বি এ কেএফসি আউটলেট, আর যেখানেই কেএফসি আছে সেখানে একটা সিনেপ্লেক্সের আউটলেটের ব্যবস্থা করা হবে, দুইজনই যেতে পারে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে। সো দ্যাট মিনস যখনই আমরা সিনেপ্লেক্সে যাবো তখনই কিন্তু একটা, আমরা নর্মালি সিনেপ্লেক্সে গেলে কোনো না কোনো কিছু কিনি বিকজ ইন হাউস থেকে। ওকে, সো ওরা যদি কেএফসির সাথে আপনার আউটলেটের সাথে ওদের সাথে যদি আপনাকে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যায়, দেন কেএফসির সেল বেড়ে যাবে, রাইট? সো এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আচ্ছা, আর কম্পিটিটর কারা? সো আরএন্ট ইউ মানে বিং বাউন্ড বাই ইয়োর কম্পিটিটর্স? আপনি কম্পিটিটর দ্বারা এফেক্টেড হচ্ছে না? সো আপনি মেইন কার দ্বারা বেশি এফেক্টেড হচ্ছেন? কম্পিটিটর্স। বিকজ মার্কেটে শুধুমাত্র আমি একজন কোম্পানি যে মার্কার বিজনেস করি, নো আদার কম্পিটিটর্স আর দেয়ার। তার মানে কি আই ক্যান চার্জ অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট, বাট ইফ দেয়ার আর 100 companies producing this marker, then you don't have any bargaining power over the market unless it is very competitive or it is very differentiated product. হতেই পারে যে আমি মার্কেট বলেছিলাম না যে আমি মার্কার ইউজ করছি, সো আমার যদি এখানে আরেকটা সিস্টেম থাকে যে রেড ইঙ্ক হবে, লাল কালি হবে, বা হচ্ছে আপনার ধরেন নীল কালি হবে, সো ইট উইল বি ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। মার্কেটে কি এরকম কোনো প্রোডাক্ট আছে? টু মাই নলেজ আই ডোন্ট হ্যাভ এনি। But so if there are 100 companies over there in the market and you don't have any differentiated product, so that means you will have less bargaining power over the market, over the customers. Okay. So এটা দেখেছিলাম যে ডিগ্রি অফ চেঞ্জ, যে আপনার কোম্পানি কি ডাইনামিক কোম্পানি আর স্টেবল কোম্পানি। So how rapidly can you adjust your companies to the changes with the environment? So environmental changes সাথে কত দ্রুত আপনার কোম্পানি অ্যাডাপ্ট করে নিতে পারে, অ্যাডাপ্টেবিলিটি কেমন? বিকজ ওই যে আমি বারবারই বলেছি যে কোডাকের ক্যামেরার কথা বলি, যে একটা আমাদের অ্যানালগ ক্যামেরা ছিল, দেন ইট হ্যাজ বিকাম ডিজিটাল, সনি ডিজিটাল ক্যামেরা নিয়ে আসে। বাট কোডাক কি পেরেছিল, ফুজি কি পেরেছিল যে অ্যাডাপ্ট করতে নতুন টেকনোলজির সাথে? নো। স্যামসাং পেরেছিল? নো। ওকে, সো আমাদের ট্রানজিশন পিরিয়ডগুলো দেখেন, আমাদের ফার্স্টে কী ছিল? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন ছিল, তারপরে টেলিভিশন একটু কালার টেলিভিশন চলে আসলো, তারপরে সিআরটি থেকে আমরা এলসিডি, এলইডি, তাই না? কতগুলো আমাদের ট্রানজিশন হয়েছে, বাট কোম্পানিগুলো কি ধরে রাখতে পেরেছে? সনি পেরেছে, সনি ডিড। সনি কিন্তু প্রত্যেকটা ট্রানজিশন সনি ছিল। সো দ্যাট মিনস দে ওয়ার সাকসেসফুল ইন ডিলিং উইথ দিস এনভায়রনমেন্ট, দে ওয়ার সো মাচ অ্যাডাপটিভ ইন দ্য ডিলিংস। সো এই জন্য কিন্তু সনির এখন একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি যখনই নাম শুনেন সনি, ফাইন, ইউ ডোন্ট সে এনিথিং অ্যান্ড দে ক্যান চার্জ অ্যাজ মাচ দে ওয়ান্ট। সো আপনি নর্মালি স্যামসাংয়ের একটা টেলিভিশন কিনতে যাবেন, একটা সনি টেলিভিশন কিনতে যাবেন, দেখবেন যে প্রাইস
there is a huge difference, there is a huge gap. Why? That brand value, you pay for that brand value, not always you pay for the components they are offering you. You're paying for the brand value because they are trusted, they are trustworthy. And আপনি সাইমultaneously যদি অন্যান্য একটা ব্র্যান্ডের সাথে তুলনা করেন, ফর এক্সাম্পল শাওমিরও কিন্তু টেলিভিশন আছে, ওয়ালটনেরও টেলিভিশন আছে, যমুনারও টেলিভিশন আছে, হুইচ কোম্পানি আর গোয়িং টু বাই ফ্রম? আপনি কারটা কিনতে যাবেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি রিসোর্সেস। আপনার যদি লিমিটেড রিসোর্স না থাকে, ইউ হ্যাভ আনলিমিটেড রিসোর্সেস, কনসিডার দ্যাট দেয়ার ইজ নো বাজেট কনস্ট্রেন্ট, আপনার বাজেটের কোনো প্রবলেম নাই, সো হুইচ ওয়ান ইউ উইল গো আফটার? অবভিয়াসলি Sony, you will go for Sony because high quality, Japanese company, right? So that's the brand value, so that's their marketing. So why? Because the environment has changed and they have adapted themselves with the environment. Okay, so এইখানে কিন্তু আপনারা সেটাই বলেছে যে কোম্পানিটা কি আপনার স্টেবল, ডিগ্রিটা কি না ডাইনামিক। সো আমার যদি কোম্পানিটা মোটামুটি স্টেবল হয়, কোম্পানি স্টেবল কখন বলবেন? যখন হি ইজ অ্যাডাপ্টিভ টু দ্য এনভায়রনমেন্ট, নো ম্যাটার হোয়াট এভার দ্য চেঞ্জেস হি ক্যান অ্যাডাপ্ট টু ইট ভেরি ইজিলি। ওকে, সো এই সিচুয়েশন যদি হয় আমার কোম্পানি স্টেবল এবং আমার কোম্পানি সিম্পল বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার ম্যানেজমেন্টও প্র্যাকটিসও সিম্পল হতে পারে, অর দ্য প্রোডাক্ট সিম্পল হতে পারে। এখন সিম্পল আর কমপ্লেক্স প্রোডাক্ট কি? ধরেন আমার একটা প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করি আর 100 বিজনেস লাইন নিয়ে বিজনেস করতেছি, 100 বিজনেস। যেমন সনির কথা যদি আপনি চিন্তা করেন, ওদের কিন্তু ফোনও ছিল, এখন কি সনির ফোন দেখতে পান আপনারা? সনির মনে হয় না, দে হ্যাভ ডিসকন্টিনিউড, তাই না? তারা ডিসকন্টিনিউ করে দিয়েছে সনি, তাই না? বাট এটা আপনি কাউন্ট করতে পারেন না, ইটস ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট, ভেরি নেগলিজিবল। সো আই ক্যানট ফ্রি, ওকে, সো আর সেলফোন ইন্ডাস্ট্রি। সো ইন দ্যাট কেস, বাট আর কয়েকটা আছে সনির, তো ক্যামেরা আছে, মেমোরি কার্ড আছে, রাইট? মেমোরি কার্ড, ফ্ল্যাশ ড্রাইভ, হেডফোন অ্যাক্সেসরিজ আছে, তারপরে স্পিকার্স আছে। সো ওদের প্রোডাক্ট লাইনটা কি বেশি? সো তার মানে ওর জন্য কি এটা কিন্তু একটা আনসার্টেনিটি থেকে যায় ফর সনির জন্য কিন্তু একটা আনসার্টেনিটি থেকে যায়, বিকজ দো দে আর স্টেবল কোম্পানি বাট দ্য প্রোডাক্ট লাইন ইজ কমপ্লেক্স। ওকে, আর যদি সনি একটা মাত্র প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, সো দ্যাট মিনস দ্যাটস লিস্ট আনসার্টেনিটি। যদিও ইভেন দো সনি ইজ ডিলিং উইথ মাল্টিপল প্রোডাক্টস, বাট স্টিল দে ফেস লেস আনসার্টেনিটি বিকজ তারা অ্যাডাপটিভ, তাদের টেকনোলজি অ্যাডভান্সড, সো দে ক্যান অ্যাডাপ্ট টু এনি সিচুয়েশন। কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জে তাদের আমার মনে হয় না, বিকজ আমার জন্ম থেকে মোটামুটি জন্মের পর থেকে বোঝার পর থেকে আমি সনি নামটা শুনছি, স্টিল দে হ্যাভ দ্য ব্র্যান্ড ভ্যালু। মাঝখানে আমি স্যামসাংয়ের নাম শুনেছি মোবাইলের ক্ষেত্রে, তারপরে আপনি অন্যান্য অ্যাক্সেসরিজের ক্ষেত্রে বললেও, বাট মানে স্যামসাং কুডেন রিটেন, ওইটাই মোটামুটি মেনটেন করছে। সো এটা অনেক ক্ষেত্রেই হবে। যেমন ধরেন গ্রামীণ ফোন, আগে আমরা গ্রামীণ ফোন বলতে বুঝতাম যে আপনার নেটওয়ার্কটা খুবই স্ট্রং, ভেরি স্ট্রং, আপনি ইভেন একটা রিমোট প্লেসে গেলেও আপনি গ্রামীণ ফোনে নেটওয়ার্ক পাবেন। বাট হোয়াট হ্যাপেন ইন দ্য রিসেন্ট টাইম, এই যে আমাদের সাইক্লোন হলো একটা, তাই না, ঘূর্ণিঝড় রেমাল হলো, বাট সবচেয়ে বেশি আপ ডাউন করেছে, মানে এটা আমি পেপারে দেখেছি আর কি, নিউজ পেপারে দেখেছি। তার মানে কি তাদের সে তো ধরে রাখতে পারেনি তার পজিশন। এটা কেন হতে পারে? বিকজ গ্রামীণ ফোন কিন্তু এখন কমপ্লেক্সিটি নিয়ে কাজ করছে, বিকজ তাদের প্রোডাক্ট লাইন কিন্তু স্ক্যাটার, ডাইভার্সিফাইড। কেন? তাদের দেখবেন জিপি5 নামে কি যেন একটা আনছে, হোম সলিউশন সিস্টেম আনছে, তারা রাউটার বিক্রি করছে অ্যাট এ টাইম, তারা আবার সামটাইমস হ্যান্ডসেটও বিক্রি করছে, তাই না? সো মাল্টিপল বিজনেসেস দে আর ইন, সো দ্যাটস ওয়াই দেয়ার ক্যান বি এ প্রবলেম উইথ দ্য গ্রামীণ ফোন রাইট নাও। ওকে, আচ্ছা, কালচার, organizational culture. Why do you think it is important for you to understand the organizational culture? অর্গানাইজেশন কালচারটা আমার কেন মানে বুঝতে হবে এত? বিকজ আপনি দেখবেন যখনই আপনি একটা কোম্পানি সুইচ করবেন, নতুন একটা কোম্পানিতে গেলে কিন্তু একটা ডিফারেন্ট কালচার। আমি এমন একটা কোম্পানির সাথে কিছু সময়ের জন্য হলো জড়িত ছিলাম, যেই কোম্পানিতে কেউ কাউকে স্যার বলে না, ভাই বলে সম্বোধন করে, তাই না? সো হ্যাপেন্স, এটা কিন্তু একটা স্পেশাল ফিলিংস আপনার কাছে, তাই না? ওয়ার অ্যাজ একটা এক্স্যাক্টলি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। সো আপনার যখন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে, ইউ উইল ফিল লাইক হোম, তাই না? আপনি একটা হোম, মানে হোমলি একটা ফিলিংস আসবে। সো তখন কী হবে? তখন আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, অর্গানাইজেশনের প্রতি আপনার একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে। ওয়ার অ্যাজ যেখানে আপনার শুধু বস বা সার করতে হয়, সেখানে কিন্তু আপনার অ্যাটাচমেন্টটা কম হবে, বিকজ ইউ উইল ফিল লাইক বিইং ডমিনেটেড। বাট এইখানে ইউ উইল ফিল দ্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এনিওয়ে, সো প্রত্যেক ডিফারেন্ট কোম্পানিজ হ্যাভ ডিফারেন্ট বিলিভস, ভ্যালুস, তাদের একটা আলাদা স্পেশাল ভ্যালু থাকে, বিলিভস থাকে। ওকে, আচ্ছা, সো
এখন কথা হচ্ছে যে হাউ ক্যান উই মেনটেন এ ফাইন লাইন বিটুইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কালচার অ্যান্ড দ্য ভ্যালুজ, কীভাবে ম্যানেজমেন্টের মধ্যে একটা কালচার ভ্যালুজের একটা টাই থাকবে, কী করলে আর কি। দ্যাটস হোয়াট ইউ নিড টু আইডেন্টিফাই ফর ইউর কোম্পানি। সো ইম্যাজিন দিস ইজ ইউর কোম্পানি অ্যান্ড ইউ নিড টু আইডেন্টিফাই সাম কি পয়েন্টস for drawing a fine line between the management and the values and the beliefs, cultures. So what will you do? Okay, what will you do? How will you identify this? This is very important for you to identify. Okay. Otherwise, so এখন ধরেন আপনি বললেন যে না, I cannot identify some points that can distinguish my company in respect of the values and beliefs, okay, and the cultures. So in that case কি হবে? Your কোম্পানি উইল বি ডিসফাংশনাল, আপনার কোম্পানিটা ডিসফাংশনাল হয়ে যাবে। সো ইন এ সেন্স যখন আপনার কোম্পানি ডিসফাংশনাল হবে তখন কি আপনার প্রোডাক্টিভিটি থাকবে? নো। আপনার শুধুমাত্র মাথায় ব্যথা, তার মানে কি আপনি তো কোনো কাজ করতে পারছেন না, মাথা হেড ডাউন করে রাখতে হচ্ছে সবসময়, তার মানে কি আপনার অন্য অঙ্গগুলো তো প্রোডাক্টিভ, হাত চলছে, পা চলছে, সব কিছুই চলছে, খেতেও পারতেছেন, মানে আলটিমেটলি আপনি খেতে পারতেছেন? নো, ইউ ডোন্ট ফিল হাংরি। ইভেন ইফ ইউ আর হাংরি ইউ ক্যানট ইট বিকজ ইউ ক্যানট মেক ইউর হেডস আপ, আপনার মাথার জায়গাতেই পাচ্ছেন, আপনি কীভাবে খাবেন? ইউ ক্যানট। সো বিজনেসটাও তাই, যে আপনার কোম্পানির একটা অর্গান যদি ফেলিওর হয়, মানে বাকি অর্গানগুলো আপনার সাইমultaneously ইট উইল বি ফেলিওর হবে। ওকে, ফাইন লাইন ড্র করতে না পারেন দেন ইট উইল বিকাম ডিসফাংশনাল, এটাতে আপনার কিছু হবে না, ইভেনচুয়ালি ইউর কোম্পানি উইল প্যারিশ। আচ্ছা, এইটাকে বলে আপনার পর্টার্স 5 ফোর্সেস মডেল। এখানে যেটা দেয়া আছে Porter's 5 forces model of competition, এটা হচ্ছে এখানে ডিসক্রাইব করা আছে। সে পোর্টার আসলে 5টা আপনার কি মানে পয়েন্টস আইডেন্টিফাই করেছে যার মাধ্যমে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর এনভায়রনমেন্ট বেটার। ওকে, সো এই 5টা পয়েন্ট কি দেখেন? থ্রেট অফ নিউ কম্পিটিটিভ এন্ট্রান্স, কম্পিটিটিভ রাইভালরি, থ্রেটস অফ সাবস্টিটিউটেড প্রোডাক্টস, দ্য পাওয়ার অফ বায়ার্স, দ্য পাওয়ার অফ সাপ্লায়ার্স। সাম অফ দেম আই হ্যাভ অলরেডি ডিসক্রাইবড। ফর এক্সাম্পল, দ্য পাওয়ার অফ সাপ্লায়ার্স অর দ্য বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। সো সাপ্লায়ার বার্গেনিং পাওয়ারটা কি? যখন আপনার অনেকগুলো সাপ্লায়ার থাকবে মার্কেটে, বাট কম আপনার আমাদের কোম্পানি থাকবে কম, কম্পিটিটিভ কোম্পানি থাকবে কম, 3টা কোম্পানি বাট 100 সাপ্লায়ার্স, তার মানে কি সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার অনেক কম, বিকজ আপনারই দেন আমার কাছে আসতে হবে, 3টা কোম্পানি তো আপনি আর কী করবেন? সো বারবার আমার কাছে আসতে হবে, তাই না? সো এটা চিন্তা করেন, যখন ফার্স্টে আমাদের আইটি রিলেটেড প্রোডাক্টসগুলো ফার্স্ট আসলো, ফার্স্টে যখন আমাদের কান্ট্রিতে কম্পিউটার আসলো, তখন কতগুলো আপনার কোম্পানি ছিল যার কাছ থেকে আপনি পিসি বিল্ড আপ করে নিতে পারতেন? খুবই কম, খুবই কম। বাট এখন আপনি আইডিবিতে যান, মানে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে ডেকে ডেকে নিবে যে কী চাচ্ছেন, কী চাচ্ছেন, কী চাচ্ছেন। বাট ওয়ারে যখন ফার্স্ট আইডিবি হয় সময় পেত না, এত রাশ ছিল। বাট এখন কিন্তু মোটামুটি ফ্রি। এখন দেখবেন যে আইডিবি আছে, মাল্টিপ্লান আছে, উত্তরা, যেমন প্রত্যেকটা মার্কেটই, ইভেন বসুন্ধরাতে গেলেও দেখবে যে হ্যাঁ কম্পিউটার মানে অ্যাক্সেসরিজগুলো বিক্রি হচ্ছে। সো দ্যাটস দ্য থিং, সাপ্লায়ার্স। সো এখন তাহলে সাপ্লায়ার মানে বার্গেনিং পাওয়ার ইজ ভেরি লো। আর্লিয়ার টাইমসে ইট ওয়াজ সো হাই। ওকে, আচ্ছা, এবার দেখেন আমরা যদি শুরু করি তাহলে ফার্স্ট থেকে থ্রেট অফ নিউ কম্পিটিটিভ এন্ট্রান্স, এর মানে নতুন একটা কম্পিটিটর মার্কেটে আসার যে থ্রেটটা, থ্রেট ফর এ নিউ কম্পিটিটর ইন দ্য মার্কেট। সো আমি যদি মার্কেটে বিজনেস করতে থাকি, নতুন একটা কম্পিটিটর আসলে আমার অবস্থা কী হবে? সো ধরেন আমি একাই মার্কেটের বিজনেস করছি, শুধু আমি মার্কেটে কি একটা মনোপলি, তাই না? যেমন গ্রামীণ ফোন ছিল ফার্স্টে, সিটিসেলের কথা বাদ দেন, সিটিসেল ওয়াজ ইউজিং দ্য সিডিএমএ টেকনোলজি, বাট জিএসএম টেকনোলজিতে মানে বাংলাদেশের মার্কেটে ফার্স্টকে গ্রামীণ ফোন। তখন ওর কোনো থ্রেট ছিল? 60 টাকা করে কল চার্জ নিত, যা খুশি তাই চার্জ করতো। 300 টাকার কার্ডে যদি রিচার্জ করতেন 21 দিন মেয়াদ ছিল, ওর উপরে কারো কথা বলার কোনো কিছু ছিল না, বিকজ দেয়ার ওয়াজ নো থ্রেট অফ নিউ এন্ট্রি, বাট অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ নো কম্পিটিটর। বাট ইভেনচুয়ালি একেটেল চলে আসলো, তারপরে এটা তো একেটেল ছিল ফার্স্টে, তাই না? তারপরে রবি হয়েছে আর কি। সো একেটেল বা একটেল আসার পরে কী হলো? ওর কিন্তু বার্গেনিং পাওয়ারটা অনেক কমে গেল। সো দেন কিন্তু তারা 3 টাকা 45 পয়সা, ইভেন তখন এমন ছিল আপনার 60 সেকেন্ড পালস ছিল, মানে 1 সেকেন্ড ধরলেও 60 টাকা যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউ ডিডন্ট নো। ওকে, তখন এমন, আচ্ছা হ্যাঁ, তখন কোনো পালস সিস্টেম ছিল না যে 1 সেকেন্ড
থাকে, ইন্টারন্যাশনাল রোমিং এখনও পাস থাকে, বাট তখন তো ইন্টারন্যাশনাল রোমিং কনসেপ্টই ছিল না, তখন আইএসডি ফ্যাসিলিটিই ছিল না। ফার্স্টে যখন গ্রামীণ ফোন নিয়ে আসে দেয়ার ওয়াজ নো আইএসডি ফ্যাসিলিটি। ইভেন আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন, বিটিসিএল মানে ল্যান্ড ফোন থেকে যখন কোনো ইনকামিং হতো তার জন্য 2 টাকা 30 পয়সা দিতে হতো। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, বাট গ্রামীণ ফোনে ফার্স্ট যখন আইএসডি ফ্যাসিলিটি চালু, মানে আপনার যখন ইনকামিং কলে, হ্যাঁ 2-3 সালের দিকে, এটা হচ্ছে আপনার গ্রামীণ ফোন নো প্রবলেম উইথ দ্যাট। বাট যখনই আপনার ল্যান্ড ফোন থেকে কোনো ফোন আসতো, ল্যান্ড ফোনের ইনকামিং ফ্যাসিলিটির জন্য এই জন্য আপনার 2 টাকা 30 পয়সা চার্জ দিতে হতো। আচ্ছা, এনিওয়ে, এইটাই হচ্ছে আপনার, তখন আমার কোনো থ্রেট ছিল না, তারা ভেবেছে যা খুশি করবে। বাট অ্যাকচুয়ালি যখন রবি আসছে বা এয়ারটেল আসছে, তখন এগুলো আস্তে আস্তে, তখন আমাদের ফার্স্ট 30 সেকেন্ড পালস পাই, 10 সেকেন্ডও না, 30 সেকেন্ড পালস পাই। তখন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নামে কনসেপ্ট চলে আসে, যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি 3টা নাম্বার থাকবে, এই 3টা নাম্বার লোয়ার রেটে কথা বলা যাবে। এরপরে আস্তে আস্তে যখন আবার বাংলা লিঙ্ক ঢুকলো, তখন অনেকটাই মার্কেট খুবই বেশি কম্পিটিটিভ হয়ে গেলো এবং আমাদের বায়ারদের পারচেজিং পাওয়ার, মানে বার্গেনিং পাওয়ার অনেক চলে আসলো। এফএম নাম্বার বাড়লো না, তখন আরও প্রোডাক্ট ক্যাটাগরি লঞ্চ হলো, লাইক ডিজুস। হ্যাঁ, ডিজুসে আপনার রাত্র 10টা থেকে, হ্যাঁ 10টা থেকে সকাল 8টা পর্যন্ত, 6টা পর্যন্ত ফ্রি, 12টা থেকে, সরি 12টা থেকে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার বাংলা লিঙ্ক যখন, ওয়াসকম টেলিকম যখন ফার্স্ট আসলো, ওরা আপনার সিম দেওয়া, মানে মোবাইল সেট বিক্রি করা শুরু করলো, যে এই সেট কিনলে অটোমেটিক 6 মাসে 1800 মিনিট ফ্রি, তারপরে 1800 SMS, এরকম অনেক কিছু। সো ওয়াই? সো তার মানে কি, যখনই আপনার একটা নিউ কম্পিটিটিভ মার্কেটে আসছে, ইটস বেটার ফর মি অ্যাজ এ কাস্টমার, বাট অ্যাজ এ কোম্পানি ইটস নট বেটার ফর মি, ইটস নট গুড ফর মি। তার মানে আমি তখন 6 টাকা 90 পয়সা করে চার্জ করেছি, বাট এখন আমার কল চার্জ 3 টাকা 45 পয়সা। সো আম সাফারিং। ওকে, আচ্ছা। তো এটাই বলছে কম্পিটিটিভ রাইভালরি। আর কম্পিটিটিভ রাইভালরি বলতে বোঝা যাচ্ছে যে যতগুলো কোম্পানি অলরেডি এক্সিস্ট ইন দ্য মার্কেট, তাদের মধ্যে কম্পিটিশনটা কেমন। যেমন ধরেন গ্রামীণ ফোন, এবং যদি আমি আপনার বাংলা লিঙ্কের কথা বলি, আমার মনে হচ্ছে কম্পিটিটিভ রাইভালরি খুব কম, এদের মধ্যে এত কম্পিটিশন নাই। বাট রবি আর বাংলা লিঙ্ক যখন বলবেন ইজ ভেরি কম্পিটিটিভ, রবি আর গ্রামীণ ফোন যখন বলবেন ইজ কম্পিটিটিভ। তাই বিকজ রবি অলওয়েজ কম্পিট করার চেষ্টা করে গ্রামীণ ফোনের সাথে, বাট বাংলা লিঙ্ক করার চেষ্টা করে রবির সাথে, বিকজ গ্রামীণ ফোনের কম্পিটিটিভ, মানে কম্পিট করার মতো ক্যাপাবিলিটি নেই, কাস্টমার বেস নেই, সাবস্ক্রাইবার কম। সো কেন করতে যাবে, রাইট? আচ্ছা, আরেকটা দেখেন সাবস্টিটিউট প্রোডাক্টস। এটা কিন্তু আগে ছিল না, বাট এখন চলে আসছে সাবস্টিটিউট প্রোডাক্ট। ইন কেস অফ আপনার ইন্টারনেট, আগে ইন্টারনেট কারা প্রোভাইড করতো? ব্রডব্যান্ড, তাই না? বাট আস্তে আস্তে কী হলো, সেলফোন কোম্পানিগুলো কিন্তু ইন্টারনেট প্রোভাইড করা শুরু করলো। এর আগে কিন্তু আপনার কিছু ছিল ওয়াইম্যাক্স, বাংলা লায়ন, তারপরে হচ্ছে আপনার কিউবি, আপনারা জানি না কিউবির নাম শুনেছেন, কিউবিও ছিল। ওরা কিন্তু ওয়াইম্যাক্স ফার্স্ট, ওরা আপনার ব্রডব্যান্ড বিজনেস শুরু করলো আর কি। বিকজ আমাদের লোকাল যে ব্রডব্যান্ডগুলো, এদের প্রবলেম হয় কি, এদের অলওয়েজ একটা না একটা প্রবলেম থাকেই। সো ওদেরও মানে আপনার বার্গেনিং পাওয়ার অনেক হাই ছিল, বিকজ আপনি বাউন্ড টু ওদের কাছ থেকে নেওয়ার জন্য। সো তখনও কিন্তু আপনার 1 MBPS মনে হয় আমাদের কিনতে তো 1100, 1200, 1300 টাকা করে, অনেক এক্সপেন্সিভ ছিল। বাট এখন 500 টাকায় হচ্ছে 5 MBPS না 6 MBPS এরকম। সো ইট হ্যাজ রিডিউস। সো এইটাই হচ্ছে আপনার থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্টস। সো আমার যেহেতু গ্রামীণ ফোন এখন ইন্টারনেট নিয়ে আসছে, সো ফাইন। সো একটা ইন্টারেস্টিং কথা বলি, যেমন ধরেন আপনারা যখন বাইরে ঘুরতে যাবেন, দেখবেন যে রোমিং করে নিয়ে যায় অনেকে, তাই না? বাট এইটা কিন্তু অনেক হাই প্রাইস, আমি দেখলাম যে ইটস হিউজ। এবং ইন কেস অফ প্রিপেইড ইটস ওকে, ইউ ডোন্ট নিড টু ডিপোজিট এনিথিং। বাট আমার পোস্টপেড সিম, সো আমার ওদের কাছে 3600 টাকা আমাকে ডিপোজিট রাখতে হয়। আই নেভার ডিড ইট। এইখানে আমি কী করেছি, লাস্ট টাইম আমি যখন গেলাম আর কি, দেখলাম যে এখন কতটা টেকনোলজি অ্যাডভান্স। দেখেন ই সিম নাম শুনেছি তো, ই সিম, যে আমাদের আইফোনে ই সিম চলে আর কি। সো একটা ইন্টারন্যাশনাল ই সিম দেখলাম, এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ই সিম, লো নাম আর কি এরকম। সো আমি অ্যাপসটা নামালাম, আই ওয়াজন্ট শিওর দ্যাট এটা কাজ করবে কি না আদৌ, না আমি ডলার পেমেন্ট করলে আমার ডলার শেষ, কোনো কিছু পাবো না। দেখলাম যে না, আমি ডলার পেমেন্ট করার সাথে সাথে ওরা আমাকে ইমেইলের মাধ্যমে একটা আপনার দিয়ে দিয়েছে একটা কি, সো যার মাধ্যমে ই সিম অ্যাক্টিভেট করে নিয়েছে। অ্যান্ড ইয়াস 3 GB আমার ভালোই চললো। এনিওয়ে, দিস ইজ দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। অ্যান্ড সাথে সাথে আপনার কিন্তু সাবস্টিটিউট প্রোডাক্টসের থ্রেট। বিকজ আমার যদি আমার ফিজিক্যাল সিম স্লট থাকতো, আমি কিন্তু অন্য একটা সিম নিয়ে নিতে পারতাম ইন্ডিয়া গিয়ে, বাট আমার নাই। সো এইখানেই কিন্তু এই বিজনেস একটা গ্রো করে ফেললো। ইন্টারন্যাশনাল ই সিম, আপনার ফিজিক্যাল স্লটও চেঞ্জ করতে, সিম বারবার চেঞ্জ করতে হচ্ছে না। ওকে, এবার সিম চেঞ্জ করার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, হারিয়ে যেতে পারে। খুলে রাখলেন, কোথায় খুলে রাখলাম, কোনটা, এটা আমি সার্চ করতে করতে পেয়েছি আর কি এটা। এনিওয়ে, সো আচ্ছা, এনভায়রনমেন্টাল টার্বুলেন্স, এগুলো আপনার অর্গানাইজেশন হতে পারে, বাট ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন আন্ডার কন্ট্রোল। যেমন ধরেন টেররিস্ট অ্যাটাক, ওয়ার্ক প্লাস ভায়োলেন্স,
ওয়ার্ক প্লেসে ভায়োলেন্স হতে পারে, তাই না? এই জন্য আমরা অনেক সময় রিপোর্ট পাই, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাই না? এই জন্য দেখবেন যে অনেকগুলো রিপোর্ট জেনারেট হয়। বাট সিন্স ইট ইজ ইয়োর কোম্পানি, ইউ নিড টু কিপ দিস আন্ডার কন্ট্রোল। এই জিনিসগুলো কিন্তু আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে অলওয়েজ। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কম্পিউটার ভাইরাসেস ফর কোনগুলো, যেমন যদি ব্যাংক রিলেটেড হয়, আমরা যদি ব্যাংকিং কোম্পানি হয়, এটা কিন্তু আপনার খুব ক্লোজলি মনিটর করতে হবে, বিকজ কাস্টমারের ইনফরমেশন আছে, কাস্টমারের মানে ক্রেডেনশিয়ালস, ফাইন্যান্সিয়ালস, সব ডেটা আপনার কাছে আছে। সো ইউ নিড টু এনশিওর দ্যাট নো ভাইরাস অ্যাটাকস অকার ইন ইউর কোম্পানি। দিস ইজ ভেরি সেন্সিটিভ। দেখবেন যে গতকালকে দেখলাম যে গুগলে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, কত কত মিলিয়ন ইউজারের জন্য ডেটা লিক হয়েছে, সোল্ড। দেখবেন নিউজে, দেখবেন, গতকালকে দেখেছি আর কি। আচ্ছা আচ্ছা, সো এইটা এখন কেন বলেছে এই জিনিসগুলো, বিকজ ইট এফেক্টস ইউর এনভায়রনমেন্ট। এগুলো কিন্তু আপনার এনভায়রনমেন্টকে এফেক্ট করছে, রাইট? আচ্ছা, ওকে। সো দেখেন এখানে যে মার্জার, মার্জার কোনগুলো বলেন তো? মার্জার when two companies join together and form a new company। আচ্ছা, আর অ্যাকুইজিশনে কী হয়? অ্যাকুইজিশন সাধারণত একটা ছোট কোম্পানি, মানে বিগার কোম্পানি বাইজ দ্য স্মলার ওয়ানস।